গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ পড়ব মতিনন্দীর আরেকটি ছোট গল্প। আজকের গল্প গলিত সুখ। আমি এখন কি করব তুই বল? কথাটা দ্বিতীয়বার সে বলল। পূর্ণিমা মুখ নিচু করে ফুটন্ত দুধে হাত নেড়ে যাচ্ছে মন দিয়ে। জবাব না দিয়ে শুধু ভ্রু কোচকাল। এতক্ষণ আড়ষ্ট হয়ে সে জ্যোতির দাম্পত্য বিপর্যয়ের কথা শুনে যাচ্ছিল। তুই আমার শোবার ঘরে গিয়ে একটুখানি বস, আমি পায়েসটা বানিয়েই আসছি। ছেলে খেতে চেয়েছে, এই হয়ে এলো। তুই বোধহয় বিরক্ত হচ্ছিস। ফোনে অবিরত ঘ্যান ঘ্যান করি, আবার বাড়িতে এসেও সেই একই কথা বলে জ্বালাচ্ছি। কিন্তু তুই ছাড়া আর আমার কে আছে যাকে আমি এসব কথা বলতে পারি বল? কাকে বলবো? কাকে শোনাবো? কাকে এভাবে জ্বালাতন করব? জ্যোতির স্বর অনুতপ্তের মতো, কান্না ভেজা এবং গভীর দুঃখ ও অসহায়তা প্রসূত। হয়েছে, তোকে আর ফর্মাল হতে হবে না। 100 বার জ্বালাতন করবি। পূর্ণিমা হালকা ধমক দিল। যা, ঘরে যা। ওরা স্কুল জীবন থেকেই বন্ধু, প্রায় 22 বছরের বন্ধুত্ব। একসঙ্গে কলেজেও পড়েছে। বুদ্ধি বিবেচনায় পূর্ণিমার থেকে জ্যোতি কিছুটা দুর্বল। এটা সে জানে বলেই পূর্ণিমার যুক্তি পরামর্শ মেনে সে চলে। শুধু একবার ছাড়া সে আর কোনো ব্যাপারে পূর্ণিমার কথা অগ্রাহ্য করেনি, এবং সেই ব্যাপারটিতেই সে ঠকে গেছে। প্রসাদকে বিয়ে করেছিল পূর্ণিমার বারণ করা সত্ত্বেও। ওরা দুজনই একসঙ্গে গান শিখতে যায় সঙ্গীতা নামে এক গান বাজনা শেখাবার স্কুলে। সেখানে আধুনিক গান শেখাতো প্রসাদ ঘোষ। তখন সে জনপ্রিয়তার প্রথম ধাপে। এখনকার শীর্ষস্থানীয়দের একজন হিসেবে গণ্য হতো না। 4খানি রেকর্ড বেরিয়েছে, একটি ফিল্মে 1খানি মাত্র গান গেয়েছে, এবং সেটি হিট করেছে। প্রসাদ গৌরবর্ণ, হৃষ্টপুষ্ট, রসাকৃতি। দেখতে পুরুষালী নয়, নারীসুলভ কোমল লাবণ্য তার মুখে এবং দেহের গড়নে। কথায় ও ব্যবহারে বিনীত, মৃদুভাষী। মেয়েদের সঙ্গে কথা বলার সময় দৃষ্টি বেশিক্ষণ মুখে নিবদ্ধ রাখতে পারে না। জ্যোতি একটা গানের অনুষ্ঠানে প্রসাদকে দেখে এবং দেখামাত্র ভালো লেগে যায়। গান তো আগেই ভালো লেগেছিল। খোঁজ করে জানল প্রসাদ গান শেখায় সঙ্গীতায়। বাড়ি থেকে হেঁটে 10 মিনিট। পূর্ণিমার সঙ্গে গিয়ে সে ভর্তি হলো আধুনিক গানের ক্লাসে। জ্যোতির গানের গলা ভালো, তবে প্রথাবদ্ধভাবে সে শেখেনি। রেকর্ড বা রেডিও থেকে শুনে গলায় তুলে নিত। জ্যোতিকে দেখতেও ভালো। হালকা তসরের মতো চোখ, চোখা নাক, পানির মতো আকৃতির মুখ এবং সুঠাম দেহ। প্রথম দিন ক্লাস করেই সে মুগ্ধ হলো এবং প্রসাদকে আরাধ্য করল। যেসব ফাংশনে প্রসাদ গান গাইতে যেত, জ্যোতির টিকিট কেটে সেখানে গিয়ে বাইরে এমনভাবে অপেক্ষা করত যাতে গাড়ি থেকে নেমেই প্রসাদ তাকে দেখতে পায়। একবার প্রসাদ তাকে দেখতে পেল। কি ব্যাপার? জ্যোতি লাজুক স্বরে বলল, আপনার গান শুনব বলে এসেছি। প্রসাদ বলল, আমার গান না মান্নাদার গান? জ্যোতি ব্যস্ত হয়ে প্রতিবাদ করেছিল, না না, শুধু আপনার গানই। দেখবেন আপনার গান শেষ হলেই হল থেকে বেরিয়ে যাব, আর কারোর শুনব না। কিছু লোক প্রসাদকে ঘিরে তখন দাঁড়িয়ে। তারা হেসে উঠল। লজ্জায় রাঙা হয়ে প্রসাদ বলে, চলো, ভেতরে চলো। জ্যোতি মাথা নেড়ে বলে, টিকিট কেটেছি অডিয়েন্সের মধ্যে বসে আপনার গান শুনব বলে। ওদের রিয়াকশনও আমার ভালো লাগে। প্রসাদ গান গেয়ে বেরিয়ে এসে দেখে জ্যোতি দাঁড়িয়ে আছে। তাকে মোটরে করে বাড়ি পৌঁছে দেবার সময় প্রসাদ বলেছিল, তোমার গলা তো ভালো। ফাংশনে গাইতে চাও যদি তাহলে একদিন নয়, আসো, রোজ বসতে হবে। এটা কিন্তু সাধনার ব্যাপার। কুণ্ঠিতভাবে জ্যোতি বলে, একা একা রেওয়াজ করতে ভয় করে, ভুলভাল হলে শুধরে দেবে কে? প্রসাদ কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল, সকালে আমি বাড়িতে আলাদা করে শেখাই। তার কথা শেষ হওয়া মাত্র জ্যোতি বলেছিল, জানি, আমাকে শেখাবেন? ঘাড় নেড়েছিল প্রসাদ। ব্যাপারটা পূর্ণিমাকে জানিয়েছিল। শুনে সে বলেছিল, একা একজনকেই শেখায় না আরো অনেকে থাকে? জ্যোতি চোখ সরু করে তীব্র স্বরে বলে, তোর সন্দেহ করার একটা বাতিক আছে।
যদি একা শুধু আমাকেই শেখায়, তাতে হয়েছেইটা বা কি? পূর্ণিমা শান্ত স্বরে বলেছিল, কিছুই হবে না, পরে কপাল চাপড়াবি, এই আর কি। এরপর ওদের বন্ধুত্বে চির ধরেনি। তবে প্রসাদ এবং গান নিয়ে পূর্ণিমার সঙ্গে সে আর কথা বলতো না। একদিন পূর্ণিমা বলল, শালকই শেষ দিদির পাড়ার ফাংশনে তুই গান গেয়েছিস? কই, আমাকে তো বলিসনি। জ্যোতি অপ্রতিভ হয়ে বলে, প্রসাদদার কাণ্ড, ভয়ে তোকে বলিনি। কি জানি, বাবা প্যাক দিয়ে যদি তুলে দেয়, চেনাশোনা বন্ধু বান্ধবদের সামনে হলে লজ্জাটা বেশি করবে বলে তোকে আর বলিনি। এবার কোথাও গেলে তোকে বলবো, যাবি তো? প্রশ্নটা এড়িয়ে পূর্ণিমা বলেছিল, প্রসাদ ঘোষ তাহলে তোকে চান্স করিয়ে দিচ্ছে? জ্যোতি অবাক হয়ে বলে, বাহ, আমার নিজের কি কোনো নাম ডাক আছে, নাকি যে যেচে ফাংশনে ডাকবে আমি তাতেই যাব? জ্যোতি কলকাতার মধ্যে এবং কাছাকাছি অনেক জায়গায় প্রসাদের সঙ্গে গিয়ে গান করেছে, কিন্তু পূর্ণিমাকে একবারও বলেনি। কিন্তু পূর্ণিমার কানে খবর ঠিকই এসেছে। সে আবার একদিন বলল, আমার কাছে লুকোচ্ছিস কেন? আমি তো সবসময় তোর ভালোটাই চাই। তুই প্রসাদ ঘোষের সঙ্গে এখানে ওখানে গেয়ে বেড়াচ্ছিস, তোর নামটাম হলে আমার তো আনন্দই হবে। কিন্তু আমাকে কিছু আর কেন বলিস না রে? প্রেম করছিস? জ্যোতি উদ্ধত ভঙ্গিতে জবাব দিয়েছিল, আমি? ওর সঙ্গে প্রেম আমি করছি, না প্রসাদ করছে আমার সঙ্গে? পূর্ণিমার বিস্ফোরিত চোখ দুটি তখন জ্যোতিকে গর্ব এবং অহংকারের চোরাবালির দিকে ঠেলে দিয়েছিল। কথাটা বলে সে যে তৃপ্তি পেয়েছে সেটা গভীরে নিয়ে যাওয়ার জন্য জ্যোতি তারপর বলেছিল, আমার শরীরে কটা তিল আছে আমি জানতুম না, প্রসাদ গুণে বলে দিয়েছে। মর্মাহত পূর্ণিমা বিড়বিড় করে বলেছিল, এটা বাড়াবাড়ি, এতটা ভালো নয়, তোকে কপাল চাপড়াতে হবে। জ্যোতি একগাল হেসে জবাব দেয়, তাহলে তোর কাছে এসেই চাপড়াবো। এর 10 বছর পর পূর্ণিমার নতুন বাড়িতে একদিন দুপুরে হাজির হয়ে জ্যোতি বলে, তোর কথাই সত্যি হলো পলি, আমি কপাল চাপড়াতেই এসেছি রে। জ্যোতির বিয়ে হয়েছিল রেজিস্ট্রি করে। সাক্ষী হবার জন্য সে পূর্ণিমাকে অনুরোধ করেছিল, কিন্তু সে রাজি হয়নি। বরং জিজ্ঞাসা করেছিল, লোকটাকে ভালো করে চিনেছিস, বুঝেছিস তো? জ্যোতি বলেছিল, চেনা বোঝার কি আছে, ওসব হবে বিয়ের পরে। একসঙ্গে বসবাস না করলে কি চেনা বোঝা হয়? সেই কথা তুলে জ্যোতি 10 বছর পর বলেছিল, আমি বরাবরই বোকারে, তোর কথা আমার শোনা উচিত ছিল। তখন পাগলের মতো হয়ে গিয়েছিলাম, ওর গান, ওর খ্যাতি, ওর চেহারা, সব আমি দখল করব, সব আমার কাছে থাকবে, লোকেরা এসে আমায় খোশামত করবে, এসব ভেবে মাথা ঘুরে গেছিল। এখনো অন্যরকম হয়ে গেছে। দুহাতে টাকা কামায়, বোম্বেতে প্লেব্যাক করতে তো যাচ্ছেই, ইংল্যান্ড, আমেরিকা, কানাডাও ঘুরে এলো। আমিও ওর সঙ্গে গেছি। তাহলে তো সুখেই আছিস? না। তাহলে আর তোকে ভালোবাসে না? না। অন্য আর কেউ? হ্যাঁ, ওর এক ছাত্রী। ইতস্তত করে জ্যোতি বলেছিল, ওর সঙ্গে সঙ্গে সব জায়গায় যায়, বোম্বেতেও গেছিল। কেন, প্রসাদ ঘোষের কটা তিল আছে গোনার জন্য গিয়েছিল বুঝি? জ্যোতি ফ্যালফ্যাল করে শুধু তাকিয়ে থেকেছিল। বিদ্রুপটা হঠাৎই মুখ থেকে বেরিয়ে আসায় অনুতপ্ত পূর্ণিমা সঙ্গে সঙ্গে জ্যোতিকে বুকে টেনে নিয়েছিল। ফুঁপিয়ে উঠে জ্যোতি বলে, এখন আমি কি করব রে পুনি? আমি তো একজন বউয়ের যা যা করার সবই করি, তবে কেন এমন হলো? ও বলল, গান করা ছাড়ো, তোমার দ্বারা হবে না। আমি গান ছেড়ে দিলুম। বলল, মন দিয়ে ছেলে মেয়েদের মানুষ করো, তাই করছি। এখন এইটাই আমার কাজ। কিন্তু কিন্তু আবার কি? তোকে কি ডিভোর্স করবে বলেছে? না, কিন্তু করলেই মনে হয় বেঁচে যাই। পূর্ণিমা উঠে গেল চা করার জন্য। জ্যোতি একা বসে ঘরের সর্বত্র চোখ বোলাল, মেঝেতে, বিছানায়, দেয়ালে, সিলিংয়ে। যেখানেই দৃষ্টি রাখল কেমন যেন একটা শক্তির আর নিরাপত্তার, যত্নের আর মমতার বাঁধন নড়ে চড়ে উঠল।
পূর্ণিমার স্বামী জনপ্রিয়, নামকরা কেউ নয়। খুব বেশি লেখাপড়াও করেনি, কিন্তু মনের সুখ আছে এই সংসারে। বিষণ্ণ বোধ করে সে রাস্তার দিকের বারান্দায় বেরিয়ে আসে। পূর্ণিমার বাড়িটার বয়স 6 মাসও নয়। তার স্বামী কাঠের ব্যবসায়ী। জ্যোতির 1 বছর পর বিয়ে হয়ে পূর্ণিমা আসামি স্বামীর সঙ্গে চলে যায়। দুজনের মধ্যে যোগাযোগটা পত্র মারফত ক্ষীণভাবে ছিল। 10 বছর পর কলকাতায় ফিরে এসে পূর্ণিমাই টেলিফোন ডিরেক্টরি থেকে নম্বর বার করে ফোন করেছিল জ্যোতিকে। কলকাতার উপকণ্ঠে ইস্টার্ন বাইপাসের কাছাকাছি সদ্য গড়ে ওঠা এই বসতিটায় বাড়ির সংখ্যা বেশি নয়। কিছু বাড়ি নির্মাণ কাজও চলছে। বহু প্লটেই শুধু ঝোপ জঙ্গল, রাস্তার উপর দিকে পুরনো বসত অঞ্চল। পল্লীগ্রামের মতো দুটো কলোনি আর প্রচুর ঝুপড়ি নিয়ে একটা পাকা রাস্তা ভিতর দিকে গেছে। সেখানে ইন্দ্রনগর এই নামে একটি ক্ষুদ্র উপনিবেশ এখানে আছে। প্রধান রাস্তাটি থেকে মাছের শিরদাঁড়ার কাঁটার মতো দুধারে সরু সরু রাস্তা বেরিয়ে গেছে। নানান আকারের ও গড়নের বাড়িগুলোর প্রায় সবই একতলা। কিন্তু ইন্দ্রনগরের বাসিন্দাদের শিক্ষা, রুচি, পেশা এবং আর্থিক সঙ্গতি এক স্তরের নয়। মোটর গাড়ি, স্কুটার ও সাইকেলের সহাবস্থান এখানে মামুলি দৃশ্য, চোখে পড়ার মতো নয়। বারান্দায় দাঁড়িয়ে জ্যোতি ইন্দ্রনগরের প্রবেশ রাস্তার দিকে আনমনা তাকিয়েছিল। সেখানে রাস্তার মোড়ে চাক বেঁধে রয়েছে ছোট বড় কিছু দোকান, আর আরোহীর অপেক্ষায় গুটিকয় সাইকেল রিক্সা। চায়ের কাপ হাতে পূর্ণিমা বারান্দায় নিঃশব্দে এসে দাঁড়াল। জ্যোতিকে পিছন থেকে কিছুক্ষণ লক্ষ্য করে সে বলল, অত ভাবছিস কেন? ভগবান আছেন, তিনিই তোকে দেখবেন। হ্যাঁ, এখন ভগবানই আমার ভরসা, আর তুই। আমার দিনরাত যে কি করে কাটে তোকে বোঝাতে পারবো না। জ্যোতি চায়ের কাপ হাতে নিয়ে বিষাদ মাখা চোখে তাকিয়ে থাকে। পূর্ণিমার মনে হল তাদের এতকালের বন্ধুত্ব, যা মাঝের 10টা বছরে ঝাপসা হয়ে গেছিল, আবার যেন তা ঝলমলিয়ে ফিরে আসছে। জ্যোতির চোখ দুটো কাককটরে ঢুকে নাকটা আরো খাড়া দেখাচ্ছে। চোখের কোলের ছোপটা ঢাকতে কিছু একটা মেখেছিল, কিন্তু যার রং এখন ফিকে হয়ে গেছে। হাতের গড়নে সেই নরম ভাবটা আর নেই। দুটো কাঁধ আড়ষ্ট লাগছে। 40-এ পৌঁছতে এখনো অনেকটা বাকি। বুড়ি বুড়ি দেখাচ্ছে না ঠিকই, তবে তারুণ্যের কোনো প্রমাণ, চলাফেরা, চাহনি বা স্বরে আর নেই। পূর্ণিমার কষ্ট হল, কিন্তু বন্ধুর দুঃখ কি করে যে লাঘব করবে তার হদিশ সে খুঁজে পাচ্ছে না। ওর নাম কি? কতদিনের ছাত্রী? দেখেছিস ওকে? ছায়া চ্যাটার্জি। হ্যাঁ, দেখেছি। কতদিনের তা বলতে পারবো না, তবে আমার বিয়ের আগে থেকে নয়। সব থেকে আমার অবাক লাগে কেন জানিস? মেয়েটাকে কুৎসিত দেখতে। দাঁত বার করা, চ্যাপ্টা গোলমুখ, কয়লার মতো রং, রুগ্ন, এইটুকু খোপা, মোটেই মিষ্টি নয়। চলনসই গলা, দেখলে ঝি ছাড়া আর কিছুই মনে হবে না। প্রসাদের টেস্ট যে এত নিচু হবে তা আমি কল্পনা করতে পারি না। তুই এই নিয়ে আর ভাবিস না তো, দুদিন পরেই দেখবি প্রসাদের নেশা ছুটে গেছে। এত বছরেই যা ছুটল না, আর তুই বলছিস কিনা দুদিনেই সেটা হয়ে যাবে। জ্যোতি অবিশ্বাস ভরে মাথা নাড়ল। ব্যাপারটা তুই ঠিক ধরতে পারছিস না। পুরোপুরি ভগবানের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আমার আর কিছু করার নেই রে। রাক্ষসীটা ক্যান্সার ট্যান্সার বা অন্য কিছুতে যদি মরে যায়, তবেই আমি শান্তি পাব। ঠান্ডা চা এক চুমুকে শেষ করে জ্যোতি বলল, এবার আমি যাব। বড় ছেলের স্কুল থেকে ফেরার সময় হয়েছে। এখান থেকে ভবানীপুর কম তো দূর নয়। ছোট্ট দুধ সাদা রঙের মরিস মাইনরের দরজা খুলে জ্যোতি ড্রাইভারের পাশে বসল। পূর্ণিমা ঝুঁকে বলল, এত নাম করা লোকের এইটুকু গাড়ি? কিরে, প্রসাদকে বড় একটা কিনতে বল। এটা তো 6 বছর আগের সেকেন্ড হ্যান্ড কিনেছিল। এখন একটা কন্টেসা হয়েছে। মন কি শারাবি সুপারহিট করলো তো, প্রসাদেরই গানের জন্য প্রডিউসার গাড়িটা কিনে দিয়েছে। কিন্তু ওর ফেভারিট এই খোকা গাড়িটা। এটা নাকি ওর খুব পয়া, তাই রেখে দিয়েছে, নিজেই চালায়। এবার যখন আসবি কন্টেসায় চড়ে আসবি, পাড়ায় আমায় খাতির বাড়বে। তোর এখানে আবার পাড়া কোথায়? কেমন ফাঁকা ফাঁকা লাগে। আছে, ইন্দ্রনগরের লোকেরা তো এখান দিয়ে যাতায়াত করে। পূর্ণিমার সঙ্গে জ্যোতিও হেসে ওঠে।
গাড়ি রওনা করার জন্য ড্রাইভার যখন গিয়ার দিয়েছে, জ্যোতি মুখ বার করে চাপা গলায় তখন বলে, আমি কিন্তু ভগবান নয়, তোর ভরসায় রইলুম, কি করব বলে দিস। গাড়িটা ছেড়ে দেবার পর পূর্ণিমা মাথা হেলিয়ে বলেছিল, বলবো। কিন্তু বলা আর হয়নি। গত 2 বছরে জ্যোতি মাঝে মাঝে এসেছে, প্রায়ই ফোন করে, একই কথা বলেছে, কখনো কাতর অসহায় স্বরে, কখনো রাগী তিক্ত কণ্ঠে। পূর্ণিমা প্রতিবারই ফোন রাখার আগে বলে, ধৈর্য হারাস নে, সব ঠিক হয়ে যাবে, ভগবান আছেন। অবশেষে একদিন জ্যোতি এসে বলল, আমি এখন কি করব তুই বল। পূর্ণিমা প্রায় চমকে উঠেছিল ওর মুখটা দেখে। গাল দুটো বসা, দইকুনুর হাড় উঁচু, চোখের কোটর আগের থেকে গভীর, চামড়া খসে খসে কালচে ছোপ পড়া, চোখের নিচের কালিতে আরেকটা পরত, ঠোঁট দুটি ফ্যাকাশে, চুল পাতলা নারকোল ছোবড়ার মতো প্রায়। প্রথম দৃষ্টিতেই তাই মনে হয়েছিল সে একটা মরার মুখ দেখল। ভুল ভাঙল চোখ দুটি দেখে। বহুদিন খেতে না পাওয়া মানুষের সামনে থালায় ভাত ধরে দিলে তার যেমন চাউনি, ঠিক সেই রকম। উনুনে দুধ চাপিয়ে এসেছি, এই বলে পূর্ণিমা দ্রুত রান্নাঘরে চলে আসে। তার পিছু নেয় জ্যোতি। আমি আর ঘুমোতে পারি না রে পুনি। চোখ বন্ধ করলেই ওই মেয়েটার মুখ ভেসে ওঠে। এ যে কি দুঃসহ কষ্ট তোকে বোঝাতে পারবো না। কিছু একটা কর, না ঘুমিয়ে ঘুমিয়ে কি আমি মরে যাব। টসটস ঝল জ্বলল জ্যোতির গালে। প্রশস্ত রান্নাঘরের কোণে সিমেন্টের আল দেওয়া ছোট্ট জায়গাটায় বসে বাসন মাজছে ঠিকেঝি জোনাকি। বিবাহিতা, রুগ্না, মুখটিতে পরিশ্রমের ও দারিদ্র্যের ঝামেলা থাকলেও তার স্ত্রী আছে। জনু, তাড়াতাড়ি ডেকচির মেজে দাও তো। জনুর অবাক হয়ে জ্যোতির দিকে তাকিয়ে থাকাটা প্রত্যাহত হল। পূর্ণিমা চায় না বাইরের কেউ তার বন্ধুর লজ্জার ও দুঃখের কথা জানুক। জ্যোতিকে শোবার ঘরে পাঠিয়ে দিয়ে সে জনুর অবশ্যম্ভাবী কৌতূহলী প্রশ্নগুলোর গোড়া কেটে দেবার জন্য নিজের থেকেই বলল, আমার ছেলেবেলার বন্ধু, 2 বোনের মতো ছিল। বিপদে আপদে ও ছুটে আসতো, এখনো আসে, আমিও যাই। কি বিপদ বৌদি? উনি কাঁদছেন যে? স্বামীর সঙ্গে খটাখটি, যা হয়ে থাকে। জনু নিজের কাজে মন দিল এবং পূর্ণিমাও। কিছুক্ষণ পর জনু আপন মনে বলার মতো সারু বলল, স্বামীর সঙ্গে খটাখাটি থেকে শেষকালে কি কাণ্ডই যে হয়ে যায়। আমার ছোট ননদ মলি পাশের কলোনির গৌতমের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে ফিরে এলো। সবার আপত্তি ছিল বিয়েতে। গলা নামিয়ে জনু ফিসফিস করে বলল, ছেলেটা মার্ডার করে। 2 বার পুলিশ ধরে নিয়ে গেছিল বাড়ি থেকে, জেলও কেটেছে। তো খটাখটি থেকে কি কাণ্ড হলো? পূর্ণিমা দুধে চাল ঢালার আগে একবার তাকালো জনুর দিকে। হাতের কাজ বন্ধ করল জনু। গৌতম সন্দেহ করত মালিকে, চরিত্রা তো খুব একটা ভালো নয়। বৌদি, ওকে তুমি দেখোনি? হিন্দি সিনেমার রেখাকে দেখেছ তো? ঠিক ওই রকম দেখতে। গৌতমের আগে আরো অনেকের সঙ্গে মিশেছে, বিয়ের পরও একজনের সঙ্গে ভাব শুরু করেছিল। এই নিয়েই দুজনের খটাখটি হতো, মারধরও চলত। শেষে কি হলো জানো? জনু নাটকীয়ভাবে কথা বন্ধ করল। পূর্ণিমা কৌতূহল ভরে ঘুরে দাঁড়ালো। ছেলেটাকে একদিন লোডশেডিং এর সময় অন্ধকার ধরে এই তোমার বাড়ির সামনেই, তখন তোমরা এখানে আসোনি, রাস্তার উপর মাথায় অ্যাসিড ঢেলে দিল। ইহ মাগো! পূর্ণিমা শিউরে উঠল। কি মানুষ গো, একটা লোকের মাথায়! তাহলে আর বললুম কি, মার্ডার করে। এই যে কসবায় ট্যাক্সিওয়ালাটা খুন হলো, ও তো গৌতমেরই কাজ। ইলেকশনে ইন্দোরনগরে পিস্তল চালালো তো ওই। টাকা দিলে ও মানুষ খুন করে দেবে। তা মলি এখন কি করছে? সেই ছেলেটা মরে গেছে না বেঁচে আছে? বেঁচে আছে। ওকে তো গৌতম মারতে চায়নি। মাস 2 পরে মলিকে নিয়ে গেছিল ছেলেটার বাড়িতে। বাইরে থেকে ডাকতেই ছেলেটা বেরিয়ে আসে। ওকে দেখেই মরির ভিড়মি লেগে মাথা ঘুরে যায়, বাড়ি এসে বমি করে। 1 সপ্তাহ ভালো করে খেতে পারেনি। কেন? পূর্ণিমা হঠাৎ আগ্রহ বোধ করল মলির এইরকম প্রতিক্রিয়ার কারণ জানতে। অ্যাসিডে মুখের আধখানা গলে গিয়ে কি ভয়ঙ্কর যে! জনু চোখ বন্ধ করে ফেলল। পূর্ণিমা চাপা স্বরে বলল, তুমি দেখেছ? না বাবা, আমার আর দেখে কাজ নেই। মলির কাছেই শুনেছি একদিকের গাল, কান আর চোখ প্রায় নেই। কেউ যেন চেঁচে কামিয়ে দিয়েছে। নাকে শুধু 2টো ফুটো,
লাল, দগদগে। থাক থাক, আর বলতে হবে না। পূর্ণিমা শোবার ঘরে এসে দেখল জ্যোতি বুকে বালিশ দিয়ে উপর হয়ে শুয়ে। ঘুমোচ্ছিলিস? ঘুম আমার হয় না রে। জ্যোতি উঠে বসল। ওনাকেও ইদানিং এই রোগ ধরেছে। পূর্ণিমা ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট অ্যালুমিনিয়ামের কৌটা বার করে জ্যোতিকে দেখিয়ে ড্রয়ারে রেখে বলল, খেতে হয়। আসাম থেকে ট্রাক আসছিল, মালদার কোথায় অ্যাক্সিডেন্ট করেছে, তাই কাল দৌড়েছে। ফিরে এসেই কদের নির্ঘাত খেতে হবে। জ্যোতি চোখ বন্ধ করে বসে রইল, কথা বলছে না। দাঁতে দাঁত চাপার জন্য চোয়ালের হাড় একবার প্রকট হল। রগের কাছে শিরা ফুলে দপদপ করছে। ঢোক গিলল। গরম পায়েস খাবি? লক্ষ্য করতে করতে পূর্ণিমা বলল, দে। পূর্ণিমা ঘর থেকে বেরিয়ে যেতেই জ্যোতি চোখ খুলে ড্রয়ারের দিকে তাকাল। সেদিনই রাত 11টা নাগাদ পূর্ণিমা জ্যোতিকে ফোন করল বিপন্ন কণ্ঠে। স্লিপিং পিলের কৌটোটা খুঁজে পাচ্ছি না রে, ওর দরকার, না খেলে ঘুমোতে পারবে না। তুই কি? হ্যাঁ। পূর্ণিমার কানের মধ্যে দিয়ে বিদ্যুৎ ঝুঁকে তাকে কয়েক সেকেন্ড অসাড় করে রাখল। তারপরে চিৎকার করে উঠল, না জ্যোতি, না, এমন কাজ করিস নে জ্যোতি, করিস নে। জ্যোতি, তুই ভুল করিস নে। আমি তোর সুখের ব্যবস্থা করে দেব জ্যোতি, কথা দিচ্ছি, শোন। পুনি 11টা ছিল, এই মাত্রই সব কটা খেয়েছি। হাউ হাউ করে কেঁদে উঠল পূর্ণিমা। তার স্বামী সুরেন ছুটে এলো। পুনি, হ্যালো, হ্যালো। প্রসাদ তো বিয়ে করবে আবার। তুই আমার বাবু, বানটা আর মণিকে তোর কাছে নিয়ে যাবি, এই আমার শেষ চাওয়া তোর কাছে। জ্যোতি, এ তুই কি করলি? মাউথ পিসের ঠোঁট ঠেকিয়ে পূর্ণিমা কান্না জড়ানো গলায় বলল, আমি তোর ব্যবস্থা করব, তোকে কথা দিচ্ছি। তুই ফোন কর ডাক্তারকে। বাড়িতে প্রসাদ থাকলে তাকে ডাক, হাসপাতালে নিয়ে যাবে। যদি দেরি করিস নে, কথা শোন। আমি একটা চিঠি লিখে যাব, 1 লাইন, আমার মৃত্যুর জন্য। তারপর কি লিখব রে? আমার সব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। কি লিখব বলতো? কেউ দায়ী নয়, নাকি আমার স্বামী দায়ী? প্রসাদকে ডুবিয়ে গেলে কি ভগবানের কাছে? পূর্ণিমার মনে হলো টেলিফোনটা জ্যোতির হাত থেকে পড়ে গেল। বার কয়েক হ্যালো হ্যালো বলে সে সুরেনের দিকে ফেলফেলিয়ে তাকিয়ে বলল, তোমার কৌটোটা জ্যোতি নিয়ে গিয়ে সব খেয়েছে। আমি যাব ওর কাছে, এখনই আমি যাব। সুরেন ঠান্ডা মাথার মানুষ। পূর্ণিমার হাত থেকে টেলিফোনটা নিয়ে কানে দিল। সারা শব্দ পেল না। তোমায় আমি এখনই নিয়ে চলো, এখনো গেলে ওকে বাঁচাতে পারবো। দাঁড়াও, এখন ট্যাক্সি পাবো কি পাবো না। বাড়ি তো ভবানীপুর থানার আন্ডারে, ওদের খবর দিচ্ছি। পুলিশ পৌঁছতে দেরি করেনি, আর সেই জন্যই জ্যোতি বেঁচে গেল। হাসপাতালে 2 দিন রেখে প্রসাদ ওকে বাড়িতে নিয়ে আসে। জ্যোতির সঙ্গে হাসপাতালে কাউকেই কথা বলতে দেওয়া হয়নি। পূর্ণিমা বাড়িতে ওকে দেখতে পায়। বিছানায় শোয়া জ্যোতি হাসবার চেষ্টা করে বলল, আমি মরলুম না কেন বলতো? ভগবান চাননি তাই, হয়তো তার অন্য কোনো ইচ্ছা আছে। জ্যোতি গভীর দৃষ্টিতে তার বন্ধুর মুখে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ বন্ধ করে। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। পূর্ণিমা আঁচলে জল মুছে নিয়ে ওর মাথায় হাত বোলাতে লাগল। তোকে আর নিজে সম্পর্কে কিছু ভাবতে হবে না। আমি যা ভাবার ভাববো, যা করার করব। তোকে আমি সুখী করব, করবই। কর। জ্যোতি সান্ত্বনা দেবার জন্য হাসল। ছায়া চ্যাটার্জি থাকে কোথায় রে? ঠিক জানি না, শুনেছিলাম পার্ক সার্কাসে থাকে। ওর কোনো ছবি আছে তোর কাছে? না, কেন? এই সময় প্রসাদ ঘরে ঢুকল। পূর্ণিমার আর জবাব দেওয়া হলো না। এর ঠিক 3 সপ্তাহ পর রবিবার বিকেলে পূর্ণিমা বারান্দায় গাছের টবে জল দেওয়ার সময় গ্রিলের ফাঁক দিয়ে দেখতে পেল সাদা একটা মরিস মাইনার ইন্দ্রনগরে ঢোকার জন্য বাঁক নেবার আগে পানের দোকানের সামনে দাঁড়িয়ে পড়ল। গাড়ির চালককে দেখা যাচ্ছে না, তবে তার পাশে বসা শ্যামবর্ণা স্ত্রীলোকটির মুখের কিছুটা পূর্ণিমা দেখতে পাচ্ছে। খুবই সাধারণ, দ্বিতীয়বার না তাকানোর মতোই লম্বাটে মুখ, বয়স সম্ভবত 30-এর 2-1 বছর এধার ওধার। গলায় কানে অলংকার নেই, খোলা চুল সিঁথির দুধারে নামানো। ঘন প্রচুর চুলেই পূর্ণিমার চোখ আটকে গেল। দোকানি ব্যস্ত বিগলিত হয়ে পানের খিলি ভরা একটা কাগজের দোনা চালককে দিয়ে দিল। তারপর আবার দিয়ে গেল বোধহয় মিঠা মশলা। স্ত্রীলোকটি হাত পেতে চালকের কাছ থেকে মশলা নিয়ে মুখে দিল।
মোটরটা বাঁক নিয়ে ইন্দ্রনগরে যখন ঢুকছে, পূর্ণিমা তখন চালকের মুখটি দেখতে পেল এবং কিছুক্ষণ পাথর হয়ে রইল তার মাথাটা। প্রসাদ। পানওয়ালার হাবভাব দেখে তার মনে হলো প্রসাদকে সে চেনে। মিনিট 10 পরে পূর্ণিমা পান কিনতে দোকানটায় এলো। খিলিটা হাতে নিয়ে সে বলল, একটু আগে একটা সাদা গাড়িতে করে এক ভদ্রলোক পান কিনলেন, চেনা চেনা মনে হলো। ও, উনি তো প্রসাদ ঘোষ, বিরাট গাইয়ে, বিরাট নাম। ইন্দ্রনগরে নতুন যে গানের স্কুলটা, সেখানে প্রতি রবিবার শেখাতে আসেন। আমার কাছ থেকে পান নিয়ে ঢোকেন। কেন, শোনেননি ওর গান? নিশ্চয়ই শুনেছি। স্কুলটা কোথায় বলুন তো? এই তো, সোজা গিয়ে দুটো রাস্তা ছেড়ে থার্ডটার মোড়ে একটা লন্ড্রি, ঠিক তার পাশের বাড়ি। সাইনবোর্ডে গীতিপ্রসাদ লেখা আছে। কতদিন হলো স্কুলটা হয়েছে? তা মাসখানেক, কি আর একটু কমই হবে। একদম নতুনই। ওর পাশে মোটরে যে মহিলা বসেছিলেন, তারই স্কুল। প্রসাদ শেখায় বলে খুব ছাত্রছাত্রী হয়েছে। এইটুকুই যথেষ্ট। পূর্ণিমা ধরেই নিল প্রসাদের পাশে যাকে দেখেছে সেই ছায়া চ্যাটার্জি। তবু নিশ্চিত হবার জন্য সে ইন্দ্রনগরে ঢুকল। আগে কখনো সে এখানে পা দেয়নি। রাস্তার একধার দিয়ে ড্রেনের পাইপ বসানোর কাজ চলছে। মাটির টিপির পাশ দিয়ে সাইকেল রিকশার চাকার ধামলা সামলাতে প্রায় 60-70 মিটার হেঁটে সে লন্ড্রির সামনে পৌঁছল। পাশ দিয়ে যে রাস্তাটা ভিতরে ঢুকেছে, তার প্রথম বাড়ির সামনেই সাদা মোটরটা দাঁড়িয়ে। বাড়িটা একতলা। বুক সমান উঁচু ছোট্ট লোহার গ্রিলের ফটক। একটুখানি বাগান, বারান্দা, জানলায় পর্দা লাগানো দুখানা ঘর। ফটকের পাশে পাঁচিলের হলুদ রং করা কাঠের তক্তায় সাদা অক্ষরে লেখা গীতিপ্রসাদ। তার নিচে প্রতি রবিবার বৈকাল 5টা থেকে 8টা। বারান্দায় দুটি বেঞ্চে কয়েকজন স্ত্রীলোক বসে। ঘরের ভিতর দেখা যাচ্ছে না, তবে গান ও হারমোনিয়ামের শব্দ ভেসে আসছে। পূর্ণিমা ভিতরে গিয়ে কাছের থেকে ছায়া চ্যাটার্জিকে দেখে আসবে কিনা ভেবে ঠিক করতে পারছে না। প্রসাদ যদি তাকে দেখে ফেলে, এটা সে কোনো মতেই চায় না। বাচ্চা মেয়েকে নিয়ে এক মা পূর্ণিমার পাশ দিয়ে ফটকের দিকে যাচ্ছে। তাকে থামিয়ে সে জিজ্ঞেস করল, আচ্ছা, এখানে কি বড়দেরও গান শেখানো হয়? হয় বোধ হয়। আপনি ভেতরে গিয়ে ছায়াদিকে জিজ্ঞেস করুন না। ছায়াদি? ছায়া চ্যাটার্জি, প্রসাদ ঘোষের ছাত্রী, উনিই তো স্কুলটা করেছেন। পূর্ণিমা সোজা বাড়ি ফিরে না এসে ইন্দ্রনগর থেকে বেরিয়ে জনু যেখানে থাকে সেই নন্দ কলোনির দিকে গেল। জনুর ঘরটাকে চেনে না। মাঝবয়সী একটি স্ত্রীলোক টিউবওয়েলে জল ভরছে। পূর্ণিমা তাকে জিজ্ঞাসা করতে গিয়ে সে হাত তুলে দেখালো। আর খানিকটা এগিয়ে ডান দিকে একটা পেঁপে গাছ, ঘরের চালে 2-3টে কুমড়ো, ওইটাই জনুর ঘর। জনু ঘরে নেই। বছর 12 মেয়েটিকে পূর্ণিমা চেনে। সে বলতে পারল না 3 বাড়ির কাজ সেরে মা কখন ফিরবে। পূর্ণিমা তাকে বলে এলো, তোমার মা ফিরলে আমার সঙ্গে দেখা করতে বলে দিও, খুব দরকার। পারলে আজই যেন দেখা করে। রাত 8টা নাগাদ জনু এলো। কি ব্যাপার বৌদি, ডাকতে গেছিলে কেন? খুব দরকার বলেছ? ছেলে আর সুরেন টিভি দেখছে। জনুকে বারান্দায় ডেকে এনে পূর্ণিমা কোনো ভনিতা না করে বলল, গৌতমকে দরকার, আমার একটা কাজ ওকে করে দিতে হবে। জনু হতভম্বের মতো তাকিয়ে বলল, তোমার দরকার গৌতমকে? হ্যাঁ, সেজন্য টাকা লাগবে, দেব। যা লাগবে তাই দেব। কি দরকার গো বৌদি? জনুর স্বর ষড়যন্ত্রীর মতো নিচু হয়ে গেল। সে এখন বলা যাবে না। কর্কশ গলায় পূর্ণিমা বুঝিয়ে দিল কৌতূহল তার পছন্দ হচ্ছে না। তুমি কি ওকে বলতে পারবে আমার সঙ্গে কালই একবার দেখা করতে? গৌতম এখন বাড়িতে না, অন্য কোথাও। এইসব লোক ঘরে তো কমই থাকে। আমারও ছোট ছেলেটার সকাল থেকে বমি আর পায়খানা। তার কথা শেষ হবার আগেই পূর্ণিমা দাঁড়াও বলে শোবার ঘরে ঢুকল এবং 8 মিনিটের মধ্যে ফিরে এসে জনুর হাতে 20 টাকার একটা নোট ধরিয়ে দিল। চুপচাপ যাবে, গৌতমকে বলবে দুপুরে আসতে। ওকে চিনি না, এসে যেন বলে জোনাকে পাঠিয়ে দিয়েছে, তাহলেই বুঝব। খারাপ কাজ কিছু কি বৌদি? জনুর স্বরে আবার কৌতূহল ফুটে উঠল। খারাপ নয়, একদমই নয়। একজনের খারাপ কাজ বন্ধ করতে হবে, ভালো উদ্দেশ্যেই দরকার। এতে তোমার তো কোনো দায় দায়িত্ব থাকছে না। তুমি শুধু যোগাযোগটা করিয়ে দেবে। কাজটা হলে
তোমাকে আরো 50 দেব। নিশ্চয়ই তুমি এটা নিয়ে কাউকে কিছু বলবে না আশা করি। না গো না। গৌতম কি তাহলে আমায় আর আস্ত রাখবে? জনু চলে যাবার পরও পূর্ণিমা বারান্দার গ্রিল ধরে একদৃষ্টিতে তাকিয়ে রইল ইন্দ্রনগরের মোড়ের দিকে। কিছু লোক আর যানবাহন, অস্পষ্ট শব্দ আর আবছা আলো ছাড়া তার চেতনায় আর কিছু পৌঁছচ্ছে না। কিছুক্ষণ পর সে মুখটা তুলে বিড়বিড় করল, তোকে সুখী করব, একটু ধৈর্য ধর। সেই সময় লোডশেডিং হলো তল্লার জুড়ে। দীর্ঘশ্বাসের মতো একটা হাহা রব উঠে তখন সরিয়ে পড়তেই পূর্ণিমার গ্রিল ধরা মুঠোটা শক্ত হয়ে উঠল। পরদিন দুপুরে বারান্দায় অপেক্ষা করছিল পূর্ণিমা। দেখতে পেল জনুর সঙ্গে একটা লোক আসছে। তার মনে হলো এ লোকটাই গৌতম। পায়ে চটি, খয়েরি রঙের সরু ফাঁদের ট্রাউজার্স, যাতে ইস্ত্রির কোনো বালাই নেই, হাওয়াই শার্টটা নীল ও কালো জোড়াকাটা, পাতা কাটা চুল, গায়ের রং গাঢ় শ্যাম। পূর্ণিমা খুবই দমে গেল লোকটির স্বাস্থ্য দেখে। কঠিন অসুখ থেকে ওঠার পর মানুষ যেভাবে হাঁটে, রুগ্ন দেহটার চলন ঠিক সেই রকম। কাজের মেয়েটির ঘুম না ভাঙিয়ে পূর্ণিমা একতলায় নেমে এলো। সদর দরজা খোলা মাত্র জনু বলে উঠল, বৌদি, এই হলো গৌতম, কথা বলো, আমি কাজে যাচ্ছি। এ বলেই সে দোতলায় উঠে গেল কাজ করতে। পূর্ণিমার একটাই সমস্যা দেখা দিল, গৌতমের সঙ্গে তুমি না আপনি সম্বোধনে কথা বলবে বুঝতে পারছে না। দুটি ঠোঁট ঢেকে রাখতে পারে না সামনের লম্বা দাঁতগুলোকে, তাই বেরিয়েই থাকে, কিন্তু গৌতমের মুখে রাক্ষসের ধরনের কোনো ছাপ নেই। পূর্ণিমা সামান্য হতাশ হল। জনুর গল্প থেকে যেরকম একটা ধারণা ইতিমধ্যে গড়ে ফেলেছে, তার সঙ্গে গৌতমকে কোনোভাবেই সে মেলাতে পারছে না। একতলায় বসার সমস্যাটা মিটে গেছে। কি শুনেছেন আমার সম্পর্কে? কোনোরকম উৎসুক নেই গৌতমের চাহনিতে ও কণ্ঠস্বরে। স্বরটা ভরাট। চোখের পাতা দুটি শুধু সামান্য নেমে মনের আধখানা চেকে দিল। পূর্ণিমার মনে হলো ভনিতা ও শোভনতার জন্য সময় নষ্ট করার সময় এখন নয়। সোজাসুজি কাজের কথাতেই যাওয়া উচিত। তুমি একজনের মুখে অ্যাসিড ঢেলে দিয়েছিলে, জনু আমায় বলেছে। অসিত। তাকেই দিয়েছিলাম। তা হয়েছে কি? এটা তো অনেক পুরনো ব্যাপার। হয়েছে এই যে, পূর্ণিমা চেয়ার থেকে উঠে এসে সোফায় বসল। এরকম একটা কাজ আমার জন্য করে দিতে হবে। গৌতমের বসাটা ঢিলে ঢালা থেকে খাড়া হয়ে উঠল। কেন? যে কারণে অসিতকে তুমি শাস্তি দিয়েছ, ঠিক সেই কারণেই। তবে এক্ষেত্রে একটা মেয়ে আমার খুব ক্ষতি করেছে এবং করে যাচ্ছে। আপনি আপনার নিজের স্বামীকে সামলাতে পারেন না? গৌতমের ভর্ৎসটনা পূর্ণিমার কাছে অপ্রত্যাশিত, কিন্তু সে নিজেকে ম্রিয়মাণ দেখাবার চেষ্টা করতে করতেই লক্ষ্য করল গৌতম তার বুক থেকে পেট পর্যন্ত দ্রুত জরিপ করে বোঝার চেষ্টা করছে স্বামী বেহাত হওয়ার কারণটা কি। অনেক কাজই আমি করি, তাতে জানের ভয়ও আছে, রিস্কও আছে, কিন্তু টাকা পেলে সব কাজই করে দেই। থেমে থেমে গৌতম বলল, চোখটা ভেজানো দরজার দিকে। কত নেবে? আগে শুনি কাজটা কেমন। অ্যাসিডের কারবারে ঝামেলা অনেক। চেম্বার দিয়ে হাসিল করা বরং অনেক সোজা কাজ। পলিটিক্যাল পার্টির সঙ্গে কানেকশন থাকলে তো আরো ঝামেলা। না না, কোনো পার্টি ফার্টির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, একদমই নিজস্ব ব্যাপার। অ্যাসিডের কাজ আমার এলাকার বাইরে গিয়ে আমি করি না, এতে খুব হ্যাপা আছে। ইন্দ্রনগরে সে আসা যাওয়া করে, আর এটা তো তোমারই এলাকা। হ্যাঁ, এখানেই তো তাহলে কাজ সেরে ফেলতে পারবে। যত সহজে বললেন, ব্যাপারটা কিন্তু অত সোজা নয়। নিজের এলাকা হলে কি রিস্ক থাকবে না? জনু বৌদি আপনাকে কতটা কি বলেছে জানি না, তবে অসিতের কেসটা ছিল আমার নিজের বউকে নিয়ে, টাকার জন্য নয়, তাই রিস্কের পরোয়া করিনি। গৌতম অনুত্তেজিত স্বরে বলে গেল, নিজের এলাকায় হলে মিনিমাম 5,000 নেব। দেখুন কেন, কি উদ্দেশ্যে আপনি করতে চান, বা ছেলে মেয়ের নাম কি, ঠিকানা কি, এসব জানার কোনো ইচ্ছে আমার নেই, দরকারও নেই। ফেলো করি, মাখো তেল, এই হচ্ছে আমার কথা। লেনদেনের ব্যাপারটা তাই গোড়াতেই ঠিক করে নেওয়া ভালো। আপনি যদি টাকায় অ্যাগ্রি না করেন, তাহলে আমি এখনই চলে যাব, করলে বাকি যা জানার জেনে নেব।
পূর্ণিমার মাথার মধ্যে মৃদু একটা গোলমাল ঘটল টাকার অঙ্কটা শুনে, কিন্তু সামলে নিয়ে বলল, 5 একটু বেশি হয়ে যাচ্ছে। অসিতের যা করেছ অতটা না হলেও তো চলবে। দেখুন, এ কাজ কম আর বেশি বলে কিছু নেই। রিস্ক ইজ রিস্ক। ধরা পড়লে কি হবে জানেন তো? 4 পর্যন্ত উঠতে পারি। দরাদরির কারবারে আমি যাই না। গৌতম উঠে দাঁড়ালো। ওর মুখের দিকে তাকিয়ে পূর্ণিমা বুঝে গেল কথার নড়চড় সম্ভব নয়। বেশ। গৌতম ধীরে ধীরে আবার সোফায় বসল। বাকিতে কাজ করি না। 80% অ্যাডভান্স চাই। বাকি টাকা কাজ হাসিল হবার সঙ্গে সঙ্গে। পেমেন্ট গোলমাল করলে কিন্তু বিপদে পড়বেন। টাকা নিয়ে রেডি থাকবেন। আমার লোক এসে আপনাকে খবর দেবে, আর তার হাতেই বাকি টাকাটা দিয়ে দেবেন। পূর্ণিমা একদৃষ্টে গৌতমের মুখের দিকে তাকিয়ে শুনে যাচ্ছিল। তার মনে হলো লোকটা বাজে কথার নয়, কাজের। 5,000 টাকা ধাপ্পা দিয়ে ঠকিয়ে নেবে না। এই দুবলা সাধারণ চেহারার লোকটার মধ্যে রয়েছে প্রচণ্ড ক্ষমতা। সে জ্যোতির সুখের পথের বাধাটাকে অ্যাসিড দিয়ে গলিয়ে দিতে পারে। তার শোবার ঘরে স্টিলের আলমারির লকারে উপার্জন থেকে হিসাবের বাইরে সরানো প্রায় 2.5 লাখ টাকার নোট সুরেন রেখে দিয়েছে। পূর্ণিমার কাছে 5,000 টাকা কোনো সমস্যা নয়, যতক্ষণ আলমারির ও লকারের চাবিটা তার কাছে রয়েছে। আমি রাজি। আজই 80% দেব। বেশ, তাহলে আমার যা জানার দরকার এবার সেগুলো বলুন। কোনো কথা বাইরে যাবে না, গ্যারান্টি দিচ্ছি। পূর্ণিমা দেখল গৌতমের মানুষের মতো মুখটা ধীরে ধীরে রাক্ষসের হয়ে আসছে। সে আশ্বস্ত বোধ করল। পরের রবিবার বিকেলে পূর্ণিমা বারান্দায় টুলে বসে গ্রিলের মধ্য দিয়ে তাকিয়ে রইল। সাদা মোটরটাকে পানের দোকানের সামনে সে দাঁড়াতে দেখল। পানওয়ালা পানের দোনা গাড়িতে দিয়ে গেল। ছায়া চ্যাটার্জির চুল কাঁধের উপর দিয়ে পিঠে চড়ানো। একটা হাত তার সামনে এগিয়ে এলো। ছায়া চ্যাটার্জির হাতের তালু থেকে লবঙ্গ বা এলাচ 2 আঙ্গুলে খুঁটে তুলে নিয়ে মুখে দিল। প্রসাদের মুখটা সে দেখতে পেল ইন্দ্রনগরের পথে বাঁক নেবার সময়। তারপর সে অপেক্ষা করতে থাকল। 8টায় গীতিপ্রসাদ বন্ধ হয়। তারপর ওরা গাড়িতে উঠবে, এই পথ দিয়েই ফিরবে। সে সময়ই কিংবা তারও আগে, গৌতমী তা জানে, কাজটা হয়তো সারা হবে। পূর্ণিমা সংসারের কাজের মধ্যে 5-6 বার ঘড়ি দেখল। সে ঠিক করেই রেখেছে জ্যোতিকে কিছু জানাবে না। টেলিফোনে তার কাছ থেকে আচমকা খবরটা পেয়ে জ্যোতির মুখের উপর সুখটা কিরকম ভাবে ছড়িয়ে যেতে থাকবে সেটাই তার দেখা হবে না। অবশ্য জ্যোতির যেরকম আবেগ ভরা মন হয়তো দুঃখও ছড়াতে পারে। অ্যাসিড খুব যন্ত্রণা দিয়ে কুৎসিত করার কাজ সম্পন্ন করে, কিন্তু গৌতমকে তার বলা আছে শুধু মুখের একটা পাশ, গাল, কান আর চুল বাদে সব যেন অক্ষত থাকে। কিন্তু ওকে দেখে প্রসাদের দ্বিতীয়বার যেন তাকাবার ইচ্ছে না হয়। 8টার সময় পূর্ণিমা আবার বারান্দায় এলো। ইন্দ্রনগরের মোড় অন্যান্য দিনের মতোই ব্যস্ত হয়ে রয়েছে। একটা ভয়ঙ্কর, বুক হিম করা ব্যাপার কাছাকাছিই ঘটবে। গানের স্কুল থেকে এই মোড়, এর মধ্যেই নিশ্চয়ই সেটা ঘটবে। সময় জানার জন্য ঘরের দেওয়াল ঘড়িটা দেখে বারান্দায় এসেই পূর্ণিমা বিরক্তি আর হতাশায় গ্রিলের উপর তালু ছুটল। সাদা মোটরটা হর্ন বাজিয়ে বাঁক নিয়ে স্বচ্ছন্দ গতিতে কলকাতার দিকে চলে গেল। এইভাবে হর্ন বাজিয়ে পরপর 3টি রবিবার গাড়িটা ইন্দ্রনগরের মোড় থেকে বাঁক নিয়ে চলে যাবার পর 4র্থ রবিবারে পূর্ণিমা যখন বারান্দায় অপেক্ষা করছে, তখন 2টি সাধারণ ব্যাপার ঘটল। লোডশেডিং নামলো এলাকায়, আর ফোন বেজে উঠল। মা, তোমার ফোন। ভিতর থেকে ছেলে ডাকল। মুহূর্তের জন্য পূর্ণিমার হৃৎপিণ্ডটা কুকড়ে যেন সর্ষে দানার মতো হয়ে গেল। বুকে হাত দিয়ে কয়েক সেকেন্ড কুঁজো হয়ে থেকে সে দ্রুত ঘরে এসে ফোন ধরল। হ্যালো, কে? নিচু স্বরে সে বলল। পুনি, আমি রে। এত দেরি হয় কেন তোর ফোন ধরতে? ছেলে বলল, মা বারান্দায়। কি করছিলিস বারান্দায়? রাস্তায় কি তোর প্রেমিক দাঁড়িয়ে? জ্যোতির উচ্ছল সুখী কণ্ঠস্বর। পূর্ণিমা অবাক। এভাবে বহু বছর সে জ্যোতিকে কথা বলতে শোনেনি। ব্যাপার কি? এত খুশি কেন? আছে আছে, ব্যাপার একটা আছে, শুনলে তুই চমকে যাবি। বলতো কি? জানি না, তবু বল। ছায়া চ্যাটার্জিকে ক্যান্সারে ধরেছে। খিলখিল হেসে উঠল জ্যোতি। ছি পুনি, ওসব অমঙ্গল চিন্তা এখন আর আমি করব না। একটু আগে ডাক্তার সামন্তর চেম্বার থেকে ফিরেছি। চেক আপ করাতে গেছিলাম।
প্রসাদের 4 নম্বর এসে গেছে, এখন বয়স 1.5 মাস। তার মানে তোর বাচ্চা হবে? আমার সেই বোকামির ব্যাপারটায় প্রসাদ খুব ঘাবড়ে গেছে, আর আলাদা শুতে ভরসা পাচ্ছে না। আমি এখন বলে দিতে পারি ওর গায়ে কটা তিল আছে। জ্যোতি কলকলিয়ে হেসে উঠল, আর বাইরে থেকে ভেসে আসা একটা ক্ষীণ কলরব একই সঙ্গে পূর্ণিমার কানে ধাক্কা দিল। ভ্রুকুটি করে অন্ধকার বারান্দার দিকে তাকিয়ে সে বলল, এইসব কথা তুই আমায় আগে বলিসনি কেন? তাহলে তো। সে থেমে গেল অস্বস্তি ভরে। তাহলে কি? না, কিছু না। তুই খুশি হোসনি? দারুণ, সত্যিই দারুণ খবর দিলি তুই। আমার এত ভালো লাগছে তোর গলা শুনে, কতদিন তোর মুখ থেকে হাসি শুনিনি। জ্যোতি, বলছিলাম ভগবান আছেন, তিনিই তোকে দেখবেন। বলেছিলাম না, তোকে সুখী দেখলে আমার যে কি ভালো লাগে। পূর্ণিমা কাঁধে গাল ঘষে জল মুছল। প্রসাদ আমার কাছে ক্ষমা চেয়েছে। সত্যি? জার্মানি থেকে চিঠি পেয়েছে, সামনে জুলাই গাইতে যাবে। বলেছে আমাকে নিয়ে কন্টিনেন্ট ঘুরবে। ভালোবাসা দেখছি উতলে উঠেছে। স্লিপিং পিল গোটা 10 পাঠিয়ে দেব নাকি রে? না বাবা, রক্ষে কর, এখন আমার ঘুম হয়। প্রসাদ বলে নাকো নাকি ডাকে। পুনি, এখন আমি রাখছি রে, ছেলে মেয়ে ঝগড়া করছে, না থামালে রক্তারক্তি হয়ে যাবে। রাখছি। টেলিফোন রেখে পূর্ণিমা স্বামীর দিকে তাকিয়ে বলল, লোডশেডিং। ইনভার্টার থাকায় পাখা আলোর সঙ্গে টিভিও চালু হয়েছে। হিন্দি সমাচার শুনতে শুনতে সুরেন বলল, আবার বাচ্চা হবে? হ্যাঁ, প্রসাদ ক্ষমা চেয়ে নিয়েছে। তারা আর এই প্রসঙ্গে নিয়ে কথা বলেনি। পূর্ণিমা একবার বারান্দায় গেল। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দোকানগুলোয় মোমবাতি জ্বলছে। মিনি বাস স্টপে কয়েকজন দাঁড়িয়ে। একটা পুলিশের জিপ ইন্দ্রনগরে ঢুকল। বারান্দা থেকে ভিতরে আসতেই কাজের মেয়েটি ফিসফিস করে বলল, বৌদি, একটা মেয়ে ছেলে নিচে তোমায় ডাকছে। কে? চিনিস তুই? আগে কখনো দেখিনি। বলল বৌদিকে ডেকে দাও, খুব দরকারি কথা আছে। একতলায় সিঁড়িতে হারিকেন জ্বলছে। সিঁড়ি আর সদর দরজার মধ্যে ছোট জায়গায় স্ত্রীলোকটি দাঁড়িয়ে। তাকে দেখেই পূর্ণিমার মনে হলো এই হলো মলি। গৌতম পাঠিয়ে দিল, আমি ওর বউ। বুক কেঁপে উঠল পূর্ণিমার। গৌতমের আর তো কোনো দরকার নেই। মিছে মিছে একটা মেয়ের সর্বনাশ সে করল। প্রসাদ তো ফিরেই এসেছে জ্যোতির কাছে। শুধু খবরটা জ্যোতি যদি আজ সকালেও দিত, তাহলে যেভাবেই হোক সে গৌতমকে জানিয়ে দিত যে দরকার নেই। টাকাটাও আর ফেরত চাইত না। হয়ে গেছে, গৌতম বলল, বাকি টাকাটা এক্ষুনি দিতে। মলি কাজের মেয়েটির দিকে তাকালো। পূর্ণিমার পাশে দাঁড়িয়ে সে শুনছে। তুই এখন উপরে যা, এর সঙ্গে কথা আছে আমার। পূর্ণিমা মুখ ফিরিয়ে সিঁড়ি দিয়ে ওর উপরে ওঠা দেখে মলির দিকে এগিয়ে এসে ভীত গলায় ফিসফিস করে বলল, মেয়েটিকে কি খুবই, মানে বেশি কিছু তো হয়নি? মলিও চাপা স্বরে বলল, আমাকে তো বলল যা অন্ধকার ছিল তাতে কিছুই প্রায় দেখা যাচ্ছিল না। এতে অবশ্য সুবিধেই হয়েছে, কেউ কে দেখতে পায়নি। আপনাকে নিশ্চিন্তে থাকতে বলেছে, আর কারোর কাছে কোনো গল্প করতে মানা করেছে। তাতে আপনিই বিপদে পড়বেন। জানি, কিন্তু মেয়েটির অবস্থাটা জানতে পারলে। পূর্ণিমার উৎকণ্ঠার সঙ্গে সহানুভূতি মিশে আছে। মলি ঝুঁকে পূর্ণিমার মুখের কাছে মুখ এনে সান্ত্বনা দেবার মতো স্বরে বলল, মেয়েটার বোধহয় কিছু হয়নি, হলেও খুব অল্পই হবে। ও বলল, পাশের লোকটা মেয়েটাকে দুহাতে জড়িয়ে চুমু খাচ্ছিল। অন্ধকারে ও প্রথমে সেটা টের পায়নি। অ্যাসিড মারার পর লোকটাই প্রথম চেঁচিয়ে ওঠায় ও বুঝতে পারল মালটা কোথায় গিয়ে পড়েছে। কি বজ্জাত লোক বাবা! বৌদি, একটু তাড়াতাড়ি এনে দিন না। এতক্ষণ পড়ছিলাম মতি নন্দীর ছোট গল্প গলিত সুখ। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, শরীর ও মনের যত্ন নেবেন।